ইশরাকের শপথ নিয়ে গড়িমসির অভিযোগ, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের তালা দিয়ে আজও বিক্ষোভ। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি। ইশরাকের বেলায় এসে তার শপথ পড়ানোটা বন্ধ করে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই রায়ের বিপক্ষে যদি থাকে পালানের রাস্তা খুঁজে পাবে না। আদালত রায় দিয়েছে, গ্যাজেট হয়েছে, শুধু স্থানীয় সরকার তাল বাহানা শুরু করেছে। আসিফ ভাইয়ের জন্য আমরা পদত্যাগ চাচ্ছি। জয়ী না হওয়া পর্যন্ত আমরা এই নগর ভবন রাজপথ আমরা ছাড়বো না। লুটপাটের জন্যই দায়িত্ব দেওয়া হচ্ছে না ইশরাককে, অভিযোগ বিএনপি নেতাদের। আইন না মেনে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা প্রশ্ন। লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলে পাঠানোর একদিন পরই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেতে পারেন আজই। সাম্য হত্যার মূল আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের। ব্যবস্থা না নিলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের 30 দিনের মধ্যে শনাক্তের নির্দেশ। রাজ্যে রাজ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা, ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। পার্কিংয়ের নামে রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজি। ইজারার শর্ত ভেঙে বাড়তি জায়গা দখল, বাড়ছে যানজট। মুখ বন্ধ দক্ষিণ সিটির, ব্যবস্থার আশ্বাস পুলিশের। এবং দেশে উচ্চ গতির ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের যাত্রা শুরু। মাসে খরচ 4 থেকে 6 হাজার টাকা। স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় ক্ষুণ্ণ হবে না সার্বভৌমত্ব, জানালো সরকার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সমর্থকরা। মাথায় কাফনের কাপড় পরে এসেছেন কেউ কেউ। স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি তাদের। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। লাগাতার কর্মসূচির 6ষ্ঠ দিনে গানে গানে দাবি তুলে ধরছেন ইশরাক সমর্থকরা। গানে গানে মুখর নগর ভবন এলাকা। অস্থায়ী স্টেজ থেকে বাজছে দেশাত্মবোধক গান। ভিন্ন উপায়ে দাবি তুলছেন ইশরাক হোসেনের সমর্থকরা। শপথ পাঠ করানোর মধ্য দিয়ে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 6ষ্ঠ দিনের মতো রাজপথে তার সমর্থকরা। মঙ্গলবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। মুহুর্মুহুর করতালিতে ইশরাকের পক্ষে সমর্থন জানান কর্মী সমর্থকরা। বলছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। নগর একটা পিতা দরকার, তাই আমরা ইশরাককে নগরবাসী নগরের মেয়র হিসেবে চাচ্ছি। ইশরাকের বেলায় এসে তার শপথ পড়ানোটা বন্ধ করে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আদালত থেকে রায় দেওয়া হলো, নির্বাচন কমিশন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এখান থেকে গেজেট করা হলো। এইটা নিয়ে ঘুরানোর কোনো সুযোগ নাই। কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেউ কেউ। দাবি নিয়ে তালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধেছি, যতদিনে আমাদের দাবি না মানা হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পদায়ন করে তারপর আমরা রাজপথ ছাড়বো। লাগাতার অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম প্রায় বন্ধ। এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন রিপোর্টার আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, বৃষ্টি পড়ছে, এর মাঝেও কিন্তু আসলে এই যে ইশরাক সমর্থকরা তারা কিন্তু আসলে নাচের গানের তালে তালে নাচছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের উচ্ছ্বাস কিন্তু আসলে কোনো অংশে কমেনি বৃষ্টির ফলে। আমরা দেখছি যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু 6ষ্ঠ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি দেখাচ্ছে। আসলে এই মুহূর্তে সেই বিক্ষোভ আন্দোলন কিন্তু রূপ নিয়েছে এক ধরনের কনসার্ট
কোর্টের গানের তালে তালে কিন্তু তারা নাচ, আমরা দেখছি তার সমর্থকরা তারা একটা ভিন্ন মাধ্যমে ভিন্ন সকাল থেকে এখানে অবস্থান করছে এবং যাতে অনতিবিলম্বে এই মেয়র পদের দায়িত্ব বুঝে নিতে পারে তার জন্য কিন্তু তারা আসলে আন্দোলন করে যাচ্ছে। আমরা দেখেছি গতকালকে কিন্তু ইশরাক হোসেন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই সংক্রান্ত, এবং আজও কিন্তু তিনি একটি পোস্ট দিয়েছেন। তিনি কিন্তু তার সমর্থকদেরকে শান্ত থেকে এই যে আন্দোলন তারা করছে সেটি যাতে ভালোভাবে করতে পারে সেটির কিন্তু একটি আহ্বান জানিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি আসলে তারা বলছিল যে এই অনেকেই কিন্তু আসলে মাথায় এক ধরনের কাফনের কাপড় মাথায় নিয়ে চলে এসেছে এবং সেই জন্য কিন্তু তারা বলছিল যে যতক্ষণ পর্যন্ত আসলে মেয়র পদে তাদের নিজেদের প্রার্থীকে, তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার মাধ্যমে আসলে তার নিজেদের প্রার্থীকে আসলে যতক্ষণ পর্যন্ত মেয়র পদে না দেখবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। এখন পর্যন্ত কর্মসূচির পরবর্তীতে কি হবে তা নিয়ে কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। তবে ক্ষণে ক্ষণে কিন্তু আসলে নেতাকর্মীরা কথা বলছেন, স্টেজে শিল্পীরা উঠে গান গাইছেন এবং বিভিন্ন দেশাত্মবোধক গানের পাশাপাশি এন্টারটেইনিং অনেক গান গেয়ে কিন্তু তাদের সমর্থকদের মন জয় করছেন এবং তাদেরকে কিন্তু উদ্দীপ্ত করে রাখছেন এই গানের মাধ্যমে। আমরা দেখছি আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আসলে কর্মীদের যে পদচারণা সেটি কিন্তু আসলে একটুকু কমেনি। তারা কিন্তু এখানে আছেন এবং অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত ইশরাকের যে পদে বহালের যে দাবি তারা করে আসছিল সেটি না মানা পর্যন্ত। তো এই ছিল আসলে আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকে যে অবস্থান কর্মসূচি ছিল এই ভক্তদের সমর্থকদের সেটি কিন্তু এখনো চলছে। এই ছিল আমার কাছ থেকে নগর ভবন থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি। সরাসরি ছিলাম নগর ভবনের সামনে থেকে। এদিকে বিএনপি নেতারা বলছেন ইশরাক হোসেন প্রতিহিংসার শিকার। আদালতের রায়ের পরও তাকে মেয়র পদে বসতে না দেয়া ফ্যাসিস্টের মতো আচরণ বলেও অভিযোগ তাদের। এছাড়া নেতারা আরো বলেন, কম বয়সে বড় দায়িত্ব পেয়ে সরকারের কেউ কেউ ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিহিংসা রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইশরাক হোসেন। আদালতের আইন না মেনে সরকার ফ্যাসিস্টের পথে হাঁটছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসাবশত লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকার মূল এজেন্ডা ছেড়ে করিডোর নিয়ে ভাবছে। সীমা লঙ্ঘন করলে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোহিঙ্গাদের জন্য আমার করিডোর দিতে হবে, কিন্তু আমরা তো জানি ইউএনের সাজানো একটা পরিকল্পনা যে ওইখানে আলাদা আরেকটা রাষ্ট্র, আরেকটা স্টেট গঠনের জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বহুদিন ধরে চলছে। এদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিচার এবং স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে কিছু রাজনৈতিক এবং সামাজিক শক্তি জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এদিন সকালে জুলাই গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কম বয়সে বড় দায়িত্ব পাওয়ায় অনেকের কথাবার্তায় ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। মানে আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে। এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। এ সময় সরকার খামখেয়ালি করে অযৌক্তিক কাজ করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে তালবাহানা করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি শুরু হয়। গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন দক্ষিণের বাসিন্দা মোহাম্মদ মামুন রশিদ। গত 27 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ নিয়ে তাকে দোষারোপ করা সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সাভারের যুব সমাবেশে কথা বলেন তিনি। যখন সরকার কাজ করে, সরকার একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা করার সুযোগ নেই। বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার মামলার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য 22 মে দিন ধার্য করেন। এনামুল হক নামে এক ব্যক্তিগত 27 মার্চ আদালতে দায়ের করা মামলায় আসামি করেন শেখ হাসিনা, 17 জন অভিনয়শিল্পী ও আরও 265 জনকে। এতে 207 নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ আনা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের যে কাগজপত্র সেটা কিন্তু এরই মধ্যে কাশিমপুর কারাগারে এসে পৌঁছেছে। আমরা কথা বলেছিলাম জেল সুপারের সাথে, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে কারা কর্তৃপক্ষ এখন শুধু আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করেই তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত তার পরিবারের লোকজন বলতে যাদেরকে আমরা জানি, বিশেষ করে তার মা সহ বেশ কয়েকজন কিন্তু এই কারাগারে আসার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছাবেন। তারা এখানে আসলেই তাদের জিম্মায় আসলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে একটু জানিয়ে রাখতে চাই, তার এই জামিনের খবরে এই এলাকায় বিশেষ করে কাশিমপুর কারাগারের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিছুটা ভিড় বাড়ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা সকাল থেকে দেখেছি বেশ নিরাপত্তা তারা এখানে জোরদার করেছিল এবং বিশেষ করে আশপাশে যে কাশিমপুর থানা রয়েছে সেই থানার একটি টহল টিম কিছুক্ষণ পরপর এখানে এসেছে, এখানে নিরাপত্তা জোরদার করেছে। একটু জানিয়ে রাখতে চাই যে এই কাশিমপুর কারাগারে তিনি গতকাল ঠিক 12টার পরপরে আমরা যতটুকু জেনেছি 2টা নাগাদ কিন্তু এখানে এসে পৌঁছেছিলেন এবং 2টা থেকে আজকে 2টা এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টা তিনি এখানে অবস্থান করেছেন। এই ঘটনা অর্থাৎ তার কারাগারে আসার পর থেকে তাকে বেশ সমালোচনার জন্ম হয়েছিল, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি বেশ কয়েকজন কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং তার পরপরই আগামী 22 তারিখ কিন্তু তার জামিন শুনানি দিন ধার্য করা হয়েছিল। তো 22-এর আগে অর্থাৎ আজকে 2 দিন এগিয়ে কিন্তু আজকে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়, অর্থাৎ সেই হিসেবে কিন্তু তার আজকে জামিন মঞ্জুর করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই নুসরাত ফারিয়া এই কাশিমপুর কারাগার থেকে মহিলা কারাগার যেটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। তাকে কিন্তু সেই কারাগার থেকে কিছুক্ষণের মধ্যেই মুক্তি দেওয়া হবে। শুধুমাত্র পরিবারের লোকজনের জন্য এখন অপেক্ষা, পরিবারের লোকজন আসলেই তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা কথা বলেছিলাম কাশিমপুর কারা কর্তৃপক্ষের সাথে, আসলে তাকে কী ধরনের সুযোগ সুবিধা ভেতরে দেওয়া হয়েছে, তবে তারা আমাদেরকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। সব মিলিয়ে বলা চলে এই এলাকায় নুসরাত ফারিয়ার আগমন অর্থাৎ নুসরাত ফারিয়ার জামিনকে ঘিরে এই এলাকায় এক ধরনের উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। আর সব কিছু ঠিক থাকলে আগামী 1 ঘন্টার মধ্যে তিনি জামিনে এই কাশিমপুর কারাগার থেকে বের হতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর কাশিমপুর কারাগার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান। এবার নারী নির্যাতন মামলায় গ্রেফতার হলেন আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার রাতে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। সোমবার মধ্যরাতে ডেমরায় নিজ বাসা থেকে সঙ্গীত তারকাকে গ্রেফতার করা হয়। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে 2023 সালে কনসার্টের অগ্রিম টাকা নিয়ে প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছিলেন নোবেল।
2018 সালে ভারতীয় টিভি চ্যানেলে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন এই তারকা। এরপর থেকে বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন সময় সংবাদে শিরোনাম হয়েছেন নোবেল। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে 44 সচিব এবং 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে তালিকা প্রকাশকারীরা জানান, এরপর সংস্কৃতি, শিক্ষাঙ্গন, আইন এবং গণমাধ্যমের দোসরদের তালিকা প্রকাশ করা হবে। 31 মের মধ্যে ছাত্র জনতাকে গুলির নির্দেশদাতা এই সচিব ম্যাজিস্ট্রেটদের অবসর, তাদের পরিবারের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ 7 দফা দাবি জানান তারা। 5 আগস্টের মধ্যে চিহ্নিত দোসরদের শ্বেতপত্র প্রকাশের দাবিও তাদের। বলেন, 31 মের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা এবং তাদের অবস্থান প্রকাশ করতে হবে। দাবি না মানলে মার্চ টু সচিবালয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জুলাই ঐক্যের। কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। ভারতে অবস্থানরত ও দেশটির নাগরিক দাবি করা বাংলাদেশ ও মিয়ানমারের অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক নির্দেশনায় রাজ্যগুলোকে অভিবাসীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সন্দেহভাজন অভিবাসীদের কাগজপত্র ঠিক না থাকলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। ভারতে অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের ধরতে সম্প্রতি বিশেষ অভিযান শুরু করে দেশটির পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হয় কাগজপত্র, কাউকে সন্দেহজনক মনে হলেই করা হয় আটক। দেশটিতে অবস্থান করা বাংলাদেশ ও মিয়ানমারের অবৈধ অভিবাসীদের শনাক্তে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক নির্দেশনায় রাজ্যগুলোকে আগামী 30 দিনের মধ্যে অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে ক্ষমতা প্রয়োগের নির্দেশনাও জারি করা হয়েছে। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের নাগরিক দাবি করা অভিবাসী যাদের নথিপত্র ঠিক নেই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। নির্বাসনের অপেক্ষায় থাকাদের রাখার জন্য রাজ্যগুলোতে পর্যাপ্ত আটক কেন্দ্র স্থাপন করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গেল ফেব্রুয়ারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দেন। একই সঙ্গে যারা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের ভারতে প্রবেশের সুযোগ করে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এরপর থেকে রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী চলমান অভিযানে 6000-এর বেশি অভিবাসীকে আটক করা হয়েছে, যাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রাহানুল রানা, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। শাহজালাল থেকে উড্ডয়নের পর পাখির আঘাতে টার্কিশ এয়ারের বিমানের ইঞ্জিনে আগুন, 280 আরোহী নিয়ে নিরাপদে অবতরণ, মেরামতের পর ফ্লাইট। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বিপ্লবী গণজোট। সকালে বিপ্লবী গণজোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। বৈঠক শেষে নেতারা বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বিপ্লবী গণজোট। নেতাদের অভিযোগ, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল বলেই রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নানা শর্ত দিয়ে আইন করে আওয়ামী লীগ সরকার। জোটের পক্ষ থেকে নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় নির্বাচনী প্রচারণার দাবিও জানায় বিপ্লবী গণজোট। বিগত সরকার, বিশেষ করে 111-এর সরকার আমাদের দেশে একটা রাজনৈতিক দলের নিবন্ধনের আইন নামে একটা জঘন্য আইন চালু করেছিল। আমরা সে আইনের বিরুদ্ধেও দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছিলাম। বাংলাদেশে এই ব্যবস্থাটা করা হয়েছে মূলত যাতে করে বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করা যায়। এই আইনের বিরুদ্ধে আলোচনা করেছি কিভাবে এটাকে রিপ্লেস করা যায়। কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে কোনো প্রচারণা চালাইতে পারবে না। যদি ব্যক্তিগতভাবে প্রচারণা চালান তাহলে তার প্রার্থিতা বাতিল করে দিতে হবে। সাম্য হত্যার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেফতার না হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তারা। দ্রুত সব আসামি গ্রেফতার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি এবং লং মার্চেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। সাম্য হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও করেও দাবি আদায় না হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, সাম্য হত্যা মামলার মূল আসামি গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়িমসি করেছে। ডিবিতে তদন্ত হস্তান্তর হয়েছে। তাদের একদিনে আমরা যে প্রোগ্রেস দেখেছি সেটা আমরা বিগত 5 দিনে আমরা থানা প্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, আমরা সেখানে দেখতে পাইনি। অথচ সেই সাম্যর বিচার আনার ক্ষেত্রে তাদের আমরা গাফিলতি লক্ষ্য করেছি। মূল আসামির গ্রেফতার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে 22 মে অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি সহ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে লং মার্চেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করব। আমরা যদি তদন্ত কার্যক্রমে সন্তুষ্ট হতে না পারি, যদি মূল খুনিদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধরা না হয়, তাহলে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করব। সাম্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। সাম্যর হত্যাকাণ্ডের পর উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদলের বিরুদ্ধে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার অভিযোগ এনে 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুলকে শারীরিক নির্যাতন সহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করেন ছাত্রদল নেতারা। এই ঘটনার বিচার দাবি করে তারা বলেন, অবিলম্বে গেস্ট রুম কালচার নিষিদ্ধ করতে হবে। এ সময় সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়ে অভিযুক্তদের দ্রুত বহিষ্কার চান তারা। গত 18 মে 2025 ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফলে ছাত্রদল কর্তৃক রাতভর একজন শিক্ষার্থীর ওপর নিপীড়ন চালানো হয়। ছাত্রদল কর্তৃক শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে আমরা 4 দফা দাবি জানাচ্ছি। আমি চাই এটার সুষ্ঠু বিচার হোক। আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার ক্যাম্পাসের ছোট ভাই, ছোট সহপাঠীদের সাথে এরকম হইতে পারে। দুপুরের সময় আরও থাকছে। টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্য, লন্ডভন্ড গ্রিনেল শহর। ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি, অবকাঠামো, উপড়ে গেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ইস্তাম্বুলগামী ফ্লাইটের 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। পাখির আঘাতে এই দুর্ঘটনা বলে জানান নির্বাহী পরিচালক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মঙ্গলবার সকাল 7:09। তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইট। উড্ডয়নের কয়েক মিনিট পরে বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে ও ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর ঘণ্টাখানেক আকাশে উড়িয়ে বিমানের জ্বালানি ফুরিয়ে ওজন কমান বিমানের পাইলট। পরে দক্ষতার সঙ্গে সকাল 8:01 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাঘিব সামাদ জানান, 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীদের মধ্যে 272 জনকে টার্কিশ এয়ারওয়েজের অতিরিক্ত ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে ফ্লাইট ইনভেস্টিগেশন টিম। আমরা ধারণা করছি বার্ড হিট, বিকজ আমরা বার্ড স্ট্রেইন পেয়েছি, ছোট আকারেই পেয়েছি, অল্প কিছু বার্ড স্ট্রেইন পাওয়া গিয়েছে। তো এটা বার্ড হিট থেকেই ধারণা করা হচ্ছে, বাট আবার জানি না, এটা তারাই ভালো বলতে পারবে। একটা ইনভেস্টিগেশনে দেয়ার সো মেনি। এর আগে গত 16 মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হন। ফ্লাইটে শিশু সহ 71 জন যাত্রী ছিলেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আগামী অর্থবছরে মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এই ইঙ্গিত দেন অর্থ উপদেষ্টা। জানান, মহার্ঘ ভাতা দিতে আসন্ন বাজেটে বরাদ্দ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আগামী অর্থবছরে দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা হলে পরিকল্পনা থেকে পিছিয়ে যায় সরকার। সম্প্রতি আবার শুরু হয় মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান মহার্ঘ ভাতা দিতে আসছে বাজেটে বরাদ্দ থাকছে। এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। এদিকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি, 70,000 মেট্রিক টন ডিএসপি ও ইউরিয়া সার এবং গম আমদানির সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। আজকে কমার্সের সাথে আমাদের আলাপ হবে। এনবিআর বিলুপ্ত করা এবং স্থলবন্দর দিয়ে ভারত বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনা করে নির্দেশনা দেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। মাসে 4 থেকে 6 হাজার টাকা খরচ করে গ্রাহকরা পাবেন 300 MBPS পর্যন্ত উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট। তবে কিট কিনতে খরচ করতে হবে এককালীন 47,000 টাকা। প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় এই সেবায় জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশে সেবা প্রদানের জন্য গেল 29 এপ্রিল প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। 1 মাসের কম সময়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বিস্তারিত জানতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, স্টারলিংক গ্রাহকরা পাবেন 300 MBPS গতির ইন্টারনেট সেবা। সমবায় ভিত্তিতে বন্ধুবান্ধব কয়েকটা গ্রামের কয়েকটা হাটের দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন, যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 MBPS আছে। বলেন, কিট কিনতে 47,000 টাকা খরচ হলেও শেয়ারে নিলে ব্যয় বেশি হবে না। স্টারলিংক মাসে 7,000 টাকায় সেবা দিতে চাইলেও দর কষাকষি করে তা কমিয়ে আনা হয়েছে। এই খরচ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার চেয়েও কম বলে জানান তিনি। ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম 300 MBPS স্পিডের দাম পড়ে প্রায় 75,000 টাকা। তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম, এবং যেহেতু আইএসপির ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিংয়ের প্রশ্ন বিবেচনা রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি। তিনি আরও জানান, স্টারলিংক প্রতিটি ডিভাইস স্থাপনে সরকারকে $1 করে রাজস্ব দিবে। এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটি স্থানীয় গেটওয়ে ব্যবহার করায় দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢোকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে। এ সময় জানানো হয়, অ্যামাজন সহ আরও 4টি প্রতিষ্ঠান স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারের তরফ থেকে আমরা পর্যাপ্তভাবে চেষ্টা করি। সাইফুল ইসলাম, সময় সংবাদ। ড্যাব বাতিল করে ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবিতে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সকাল 9টায় রাজুক ভবনের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতারা। ঢাকা শহরকে পরিকল্পিত, বাসযোগ্য ও পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব তৈরি করেছে রাজুক। 2022 সালে গেজেটভুক্ত হওয়ার 1 বছরের মাথায় 1 দফা সংশোধন করা হয় এই নীতিমালা। তবে শুরু থেকেই ড্যাবের বিরোধিতা করে আসছেন ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ীরা, যে কারণে আবারও উদ্যোগ নেওয়া হয় আরেক দফা সংশোধনের। তবে এবার ড্যাব পুরোপুরি বাতিলের দাবি ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের। মঙ্গলবার সকাল 9টা থেকে রাজুক ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ইমারত নির্মাণ বিধিমালা পুনর্বহালের দাবি জানান ভূমি মালিকরা। আমার জমিতে 5 কাঠায় আমি 5 তলা পাচ্ছি, অথচ আমার পাশের জমির মালিক 5 কাঠা, তাকে 10 তলা দেওয়া হচ্ছে। যাদের পয়সা আছে আপনি তাদেরকে
তাদেরকে হাইট দিচ্ছেন, ফাট দিচ্ছেন। যাদের পয়সা নাই তাদের অপরাধটা কোথায়? আমরাও তো প্রতি বছর ট্যাক্স দিচ্ছি। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতারা। কোটি কোটি টাকার লুটপাট করার জন্য তাদের সেই 2022-35 ড্যাপটা করা হয়েছিল, এইটার সম্পূর্ণ বিলুপ্তি আমরা চাচ্ছি। এরপরে আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে। সংগঠনটির অভিযোগ, ভূমি মালিকদের অধিকারকে ক্ষুণ্ণ করে দেশের স্বার্থবিরোধী ড্যাপ নীতিমালা প্রকাশ করা হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে পার্কিংয়ের সুযোগে চালকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। নামে বেনামে তো বটেই, কোথাও শ্রমিক সংগঠন, কোথাও বা নাম দেওয়া হয়েছে সিটি টোল। তবে এ নিয়ে কথা বলতে নারাজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থার গদ বাঁধা আশ্বাস পুলিশের। আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। পার্কিংয়ের নামে চাঁদা আদায় সবারই জানা, কিন্তু পার্কিং না করে শুধু সড়ক ব্যবহারের জন্য চাঁদা দেওয়ার নজির ঘটছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাকের ডগায়। বছরের পর বছর ধরে তুঘলকে কাণ্ড জারি আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। 5 অগস্টের পর কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কার্যক্রম, তবে সম্প্রতি সেটি এখন শুরু হয়েছে দ্বিগুণ বেগে। চাঁদার কারণে কেবল সাধারণ চালকরাই নন, খোদ স্টেডিয়াম মার্কেটের দোকানিরাও বিরক্ত। এক সপ্তাহের মধ্যে 2 বার 10 টাকা বাইরে আপনার থেকে 200 নিচ্ছে, মানে ঢুকলে 200। উপদেষ্টাতে ইজারা আসছে, সাইন নেওয়া আসছে, এই জন্য এখন নেওয়া হইতাছে। আমি এটা বলছি লাগে না, এই যে দেন আবার ফিলিপ 100 টাকা ডিম মারলে আমরা অলরেডি 20 টাকা চাই, 10 টাকা চাই, আমার কয় টাকা থাকে? প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। প্রশাসনের গাড়িগুলো একটু ছাড় পাওয়া যায়, ছাড়া দোকানদারের তো কোনো ছাড় নেই। 30 টাকার জন্য হরান কি করছে যে আমাদের এখানে দোকান আছে, তারপরে আমরা কেন দেব? অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম মার্কেটের গেটগুলোতে ইজারা দিলেও তাদের শর্ত মানছে না ইজারাদার। কিসের টাকা নিচ্ছে? ইজারা দিছে। হ্যাঁ, ইজারা। কিসের ইজারা? জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও কর্তৃপক্ষের দাবি তারা এসব বিষয়ে কিছুই জানে না। আমরা এই তথ্যগুলি ভেরিফিকেশন করব, ইজারাদারকেও আমরা সরাসরি জানাবো, তাদের কাছ থেকে একটি তথ্য, একটি বক্তব্য আমরা শুনবো। গিয়ে যদি আমরা কোনো ধরনের ইজারার শর্তের কোনো ব্যত্যয় পাই, অবশ্যই আমরা আইনগতভাবে অগ্রসর হব। গুলিস্তান থেকে এবার নজর দেয়া যাক মতিঝিলের আইডিয়াল কলেজের সামনের সড়কে। দক্ষিণ সিটির নথিভুক্ত এই পার্কিং স্পটে সর্বোচ্চ 83টি গাড়ি পার্ক করার নিয়ম আছে, তবে ইজারাদার নির্ধারিত জায়গা ছাপিয়ে শত শত গাড়ি পার্ক করছেন। আগে নিত 30 টাকা, আর এখন নিতে যায় 50 টাকা। মালিকের সাথে আমি বহুত কিছু করছিলাম, কিন্তু কাজ হয় না। আমি গাড়ি রাখছি, কতক্ষণ রাখি 50 টাকা, মানে এখানে গাড়ি ঢুকবে 50 টাকা। একই দশা চলছে নিউ মার্কেটেও, ফলে দিনভরই যানজটে নাকাল হন আজিমপুর ও সায়েন্স ল্যাব রুটে চলাচলকারী লাখো মানুষ। এসব বিষয়ে কথা বলতে রাজি নয় দক্ষিণ সিটি কর্পোরেশন, যদিও পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। নথি বলছে বিগত বছরগুলোতে দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কিং এর জন্য ইজারা দেন 26টি স্পটে। এর মধ্যে বর্তমানে ইজারা চালু আছে 10টি স্পটে। ইজারাদাররা যেমন নিয়ম মানছেন না, তেমনি অন্তত শতাধিক অবৈধ পার্কিং চালু আছে রাজধানী জুড়ে। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে ডুবে গেছে রংপুর ও জামালপুর শহরের নিম্নাঞ্চল। এতে রাস্তা ও অলিগুলি 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে গেছে। রংপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত 118.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের শ্যামাসুন্দরী খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় নগরীর বিভিন্ন অলিগুলি পানিতে তলিয়ে গেছে। এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জামালপুর শহরের কাচারিপাড়া, স্টেশন বাজার, কলেজ রোড সহ বেশ কয়েকটি এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পানি ওঠায় ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। দেশের বাইরের খবর। টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্য। স্থানীয় সময় রোববার কানসাসের গ্রিনেল শহরে আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এতে লণ্ডভণ্ড অবস্থা শহরের। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামো। উপড়ে গেছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ভিডিওতে দেখা যায় রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। তবে
কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে সোমবার দেশটির ওকলাহোমা এবং নেব্রাস্কা অঙ্গরাজ্যে অন্তত 4টি টর্নেডো আঘাত হানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইশরাকের শপথের দাবিতে আজও বিক্ষোভ। লুটপাট করতে মেয়রের দায়িত্ব না দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের। বিচারাধীন থাকায় দোষারোপ সমীচীন নয় বললেন উপদেষ্টা। জেলে পাঠানোর একদিন পরই জুলাই হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেতে পারেন আজই। এবং সাম্য হত্যার মূল আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের। ব্যবস্থা না নিলে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।